নয়ে আপনি মন্ত্রিত্ব গ্রহণ করেন, সেই সময় বেসামরিক বিমান চলাচল মন্ত্রী, পরবর্তীতে আপনি বাণিজ্য মন্ত্রী হয়েছেন। এই দুইটা মন্ত্রণালয়ের সময় আপনার আসলে কি ঘটেছিল? আপনি কি মন্ত্রী হিসেবে ফাংশন করতে পেরেছিলেন ঠিকভাবে, না আপনার এই যে কোনো ধরনের হাত পা বাঁধা অবস্থায় ছিল? প্রথমে বিমান পর্যটন মন্ত্রী অবস্থা থাকে আমাকে নানান ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে, বাট আমি ওগুলোকে ওভারকাম করেছি এবং ওটাকে মানিনি। আই ডিড অন মাই ওন। প্রবাবলি আমি জানি না কেন আবার হঠাৎ করে আমাকে বাণিজ্য মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। দুটো কারণ হতে পারে, একটা হলো এখান থেকে শিফট করে দেওয়া, আরেকটা হতে পারে যে বাণিজ্য মন্ত্রণালয় তখন খুব ডিফিকাল্ট অবস্থা ছিল। আমার আগে যে ছিলেন প্রতিদিনই বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কে নেগেটিভ নিউজ হতো, হট্টগোল হতো, সবসময় গণ্ডগোল হতো। তো আমাকে ওখানে দেওয়ার সময় আমার যারা মানে পজিটিভ চিন্তা করে তারা বলেছে যে সেই জন্যই তোমাকে দিয়েছে বিকজ ইউ আর গুড ম্যানেজার। আবার আমার ভাইয়ের একটা ধারণা ছিল, আমার বড় ভাই, উনি বলে তোকে দিচ্ছে কেন, শেখ হাসিনা ওখানটায় খুব খারাপ জায়গা, তোকে দিয়ে পচানোর চিন্তা আছে, মানে ওনার একটা আশঙ্কা ছিল, এটা বা ঠাট্টা করে বলেছে। কিন্তু আমি ওখানে যাওয়ার পরে আল্লাহর রহমতে একেবারে এভরিথিং ওয়েন্ট স্মুথ। অ্যান্ড একটা সত্যিকার সবচেয়ে বড় কথা যে আমি বাণিজ্য মন্ত্রণালয় থাকাকালীন আমলে আমাকে সরাসরি শেখ হাসিনা বা আওয়ামী লীগের থেকে কোনো রকম চাপ সেরকম কোনো দেওয়ার চেষ্টা করা হয়নি। একবার শুধু একটা এক্সাম্পল বলি, এটা অনেকেই জানে এই জন্য বলছে। সেটা হলো যে একটা রিহ্যাব না কিসের একটা ইলেকশনের কথা ছিল, এবং পরবর্তীকালে এটা এখন যেটা সালমান রহমান সাহেবের নেতৃত্বে ওরা একটা টিম এসেছিল, যেখানে একে আজাদ সাহেবও ছিলেন। ওনারা বলছিলেন যে এটা ইলেকশন করা যাবে না, আপনার পরে এটা এক্সটেনশন করে দেন, পরে করবো ইত্যাদি ইত্যাদি। আমি বলছি না, এটা আমরা আইনগতভাবে যেটা হবে সেটা হবে, এটা আমি হয়তো পারবো না এটা। তখন উনি হঠাৎ করে বলছিলেন হ্যাঁ আপনাকে আমরা মন্ত্রী বানিয়েছি, আপনাকে এটা করতে হবে। সালমান সাহেব নাকি আমাকে বলছে। তা আমি বলছিলাম যে সালমান সাহেব আমি এটা করবো না, আমি দেখবো বুঝবো তারপরে এটা হয়তো করবোই না। আর আপনি যদি মনে করেন যে আপনি মন্ত্রিত্ব বানিয়েছেন, আপনি বানান নেই, শেখ হাসিনা আমাকে বানিয়েছেন প্রধানমন্ত্রী, ওনাকে গিয়ে বলেন যে উনি কালকেই যদি বলে আমাকে চলে যেতে, আমি চলে যাবো, কিন্তু আমি কোনো ইররেগুলার কাজ করব না। শেখ হাসিনা এটা মেনটেন করেছে। আমাকে বাণিজ্য মন্ত্রণালয়ে উনি কোনো সময় তেমন ব্যাপক কোনো হস্তক্ষেপ করেননি। আর বিমানমন্ত্রী থাকাতে উনি তো হস্তক্ষেপ করেছিলেন, বললাম তো বিভিন্ন সময় করেছিলেন। এবং ওই যে হস্তক্ষেপ মানে ওই আমি তো একটা এক্সাম্পল বললাম আর কি, অনেক ধরনের ওখানে তো বিমান মন্ত্রণালয়ে একটা বড় ধরনের করাপশনের জায়গা ছিল, এবং বিমান মানে এই ইয়েটাই বাংলাদেশ বিমানটাই একটা করাপশনের ডিপো ছিল। এখানে বিভিন্নভাবে অনেক কিছু ইরেগুলারিটি করা হয়েছে। আমি এগুলোকে স্টপ করার চেষ্টা করেছি, অনেকগুলোকে স্টপ করেছি। যেমন হজের জাহাজ ভাড়া, এটা নিয়ে একটা বড় ধরনের ইয়ে হতো, অনেক বেশি টাকা দামে দিয়ে বাজে প্লেন আনা হতো, মানুষের কষ্ট পেত, দেরি হতো, দেশের অনেক লস হতো, অনেক সময় ড্যামারেজ দিতে হতো, প্লেন বন্ধ হয়ে বসে আছে, যাত্রীদের খাওয়া নাই। আমি একটা নতুন প্লেন এরকম অ্যাডভার্টাইজ করে সবচেয়ে ভালো ধরনের প্লেন সবচেয়ে সস্তা দরে করেছিলাম, উনি আবার এই পুরানো প্লেন দেওয়ার জন্য করছেন। এটা ইলিগাল এবং লিগালি ইট ইজ ভেরি ডেঞ্জারাস, কারণ ওটা মানে মেয়াদ উত্তীর্ণ এইসব ছিল। মানে আসলে এখন আমার সুসময় এই সময় আপনারা চাইলে না, আমি বলতে পারি কারা করতো, ওনার পরিবারের লোক। আমাকে যেটা বলা হয়েছে, যেহেতু আমি পরিষ্কারভাবে কোনো ডকুমেন্ট নেই, এসব কথা বলা তো ঠিক না। তবে শেখ হাসিনা আমাকে নির্দেশ দিয়েছিলেন, আমি নির্দেশ মানিনি, এটা হলো বড় কথা। উনি কার ইয়েতে করেছিলেন সেটা সম্পর্কে উড়ো খবর অনেক আছে, ওনার পরিবারের সদস্যের কথা অনেকে বলেছে। আমাকে আগেই বলা ছিল, বিমানের যে এমডি ছিলেন উনি আমাকে বলে স্যার এটা তো আপনি ঠেকাতে পারবেন না, এটা তো ওই জায়গা থেকে এসছে, আপনি বরং স্যার মেনে নেন, নাহলে খামাখা ঝামেলা করবেন। I did not. I said no, I shall not do it. এরকম ছোটখাটো আরো ঘটনা, আমি ডকুমেন্ট ছাড়া কারো বিরুদ্ধে ব্যক্তিগতভাবে বলতে পারি না। দুই একটা ঘটনা আছে যেগুলো আপনার মনে হয় যে খুব উল্লেখযোগ্য ছিল, বলা উচিত, দেশের মানুষকে জানানো উচিত? আমি ইয়েস, আজকে যে থার্ড টার্মিনাল হয়েছে, এটা আমি মনে করি, আমি জানি না কেউ এটা আমার সঙ্গে দ্বিমত করবেন বলে মনে হয় না, যে এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি ইট ইজ মাই প্ল্যান। আমাকে বিমান থেকে ওনাদের এমডি টেমডি যারা পুরানা এমডি না, পুরানা যা কাজ করেন, তারা বলছিল স্যার এই তো বিমানবন্দরটা চলে না, নতুন বিমানবন্দর দরকার, আমি কোথায় করবা? বলে যে এখানে স্যার থার্ড টার্মিনালটা করা যায়। আমরা তো ওখানে আরেকটা টার্মিনাল করতে চাচ্ছিলাম ওকে, তখন বললো স্যার এই টার্মিনাল কবে হবে না হবে, কিন্তু আপনার ইমিডিয়েট এটার দরকার হবে, এই জমিটা কিন্তু স্যার আপনার কাজে লাগবে, এটাকে ছাড়া ঠিক হবে না। তখন আমি খোঁজখবর নিলাম, পরে দেখলাম যে জমিটা ওই একজনকে লিজ দেওয়া হয়েছে, 96-এ শেখ হাসিনা থাকায় ওই সময় লিজ দিয়েছে। তো সে কত টার্মস কন্ডিশন ঠিকমতো মিট করতে পারছিল না। সেটা আমি বের করলাম যে জমিটা এখন লিজ দেওয়া হয়ে গেছে, লিজ থেকে ছাড়াবো কীভাবে আটকাবো। তখন দেখলাম যে কিছু টার্মস কন্ডিশন সে ফেল করেছে, টাকা পয়সা সব প্রপারলি দেয়নি। আমি ওইটার উপরে করে আমি নিজে ব্যারিস্টার হিসাবে কাছে গেলাম, আমার সেক্রেটারিকে নিয়ে গেলাম, আমি এই জমিটা ঠেকাতে চাই। সে যদি কাছে ছিল জমিটা,
আচ্ছা যাক, এগুলো ছিল এক কোম্পানির কাছে, সেটাকে শেখ হাসিনা দিয়েছিলেন লিজ করে। এবং আমাদের বিমান যেটা ছিল স্ট্যান্ডিং কমিটি, ওখান থেকে প্রথমে আমাকে বলা হলো, ওরাই প্রথমে বললো যে এটা একটা ইরেগুলারিটি হয়েছে, আপনাদের এটা দেখা উচিত। পরের বার মিটিংয়ে ওনারা বলছে যে এটা ছেড়ে দেওয়া উচিত। তখন আমি ঠেকে ফেলছি, আমি বলছি না এটা দেওয়া হবে না, স্টপ করে দিচ্ছি। তখন ওনারা বলছে না 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 ছেড়ে দেন, ঠিক হয়েছে, এটা কোনো অসুবিধা নেই। তাই বলে না আর ছাড়া হবে না, ধরছি। তখন আমি শেখ হাসিনার কাছে গিয়েছিলাম। উনি প্রথম বললো যে আপনি এই জমি নিয়ে এত মাথামাতি করছেন কেন? আমি বললাম যে এই জমিটা আমাদের লাগবে, কারণ সামনে 3rd টার্মিনাল হবে। কারণ 3rd টার্মিনাল আপনার বড় বিল্ডিং, ওটা বড় এয়ারপোর্ট করে, আমি বলি ওটা মেগা প্রজেক্ট, ফিজিবিলিটি হবে, অনেক কিছু হবে, ওটা হবে কি না জানি না, কবে হবে জানি না, কিন্তু আমার 3rd টার্মিনাল ইমিডিয়েট লাগবে। এই দুটো টার্মিনাল অবসলেট হয়ে গেছে, আমার প্লেনের বাড়ছে, আস্তে আস্তে আরও বাড়বে। তখন উনি এখানে অনেকে বাধা দিয়েছিল আমাকে, ল মিনিস্টার যে ছিলেন উনি বাধা দিয়েছিলেন, নানানভাবে এটাকে পেঁচানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু আমি একেবারে লেগেই ছিলাম। এবং শেষ পর্যন্ত একেবারে লাস্ট মুহূর্তে এসে যখন ফারুক খান আমাকে সরিয়ে দেওয়া হলো, ফারুক খান আসলো, তখন ফারুক খান আবার এটাকে আমার বাইরে যায়নি, সে ওই জমিটা সেভ করেছে, কিন্তু এট এ কস্ট। বিমানের দুর্নীতি বিমানে একটা আকাশে ঘোরার সমস্যা, এবং আমি এগুলো ধরে ফেলছিলাম। আমি থাকলে এটা সিধা করে ফেলতাম। তোমাকে কি বলবো, বিমানের চেয়ে আরেকটা তোমাকে কি বলি, একটা ছোটোখাটো ব্যাপার, কিন্তু অনেক সময় অনেকে এখন আমাকে বলে আমি অনেক কিছু করেছিলাম। ওখানে সিভিল এভিয়েশনের একটা স্ক্যানিং মেশিন আছে, ওই যে যতগুলো যায় না কার্গো যায়, ওখানে ছোটো ছোটো স্ক্যানিং মেশিন দিয়ে ওই বড় কার্গো নিয়ে আসে, ওগুলোকে ভেঙে ওগুলোর মধ্যে একটা পাস করে, আবার ওখানে গিয়ে আবার নতুন করে সাজায়। এটা পুরার মধ্যে একটা বড় র্যাকেট ছিল, শত শত কোটি টাকা লুটপাট হতো এইভাবে। এবং সমস্ত ওই মানে মিনিস্টার, সেক্রেটারি সবাইকে ওরা মাসোয়ারা দিত। আমি আসার পরে আই টোটালি স্টপড ইট। আমি বললাম এটা হবে না, আমি নতুন মেশিন আনবো, কিছুতেই আনতে দেবে না, কিছুতেই বসাতে দেবে না, এই সমস্যা ওই সমস্যা। আমি কিন্তু বসিয়ে দিয়ে শেষ করে চলে আসছিলাম। পরে আমি যখন অন্য মন্ত্রণালয়ে চলে আসি, তখন ওরা একদিন ডেকে আর কি বললো, স্যার এই কাজটা আপনি করে দেখেছেন, আপনি একটু উদ্বোধন করেন। এখন অনেকে বলে স্যার মাসে জানি কত 100 কোটি না কত টাকা লাভ হয় এটার থেকে। বিমানের একেবারে টিকিট বিক্রি থেকে শুরু করে প্রতিটি ফ্লাইট, মানে এভরিওয়্যার দেয়ার ইজ করাপশন। এবং করাপশন মানে এটার এন্ডলেস করাপশন। এটাকে ধরা হয়েছিল যে আমার সময় যখন আমরা নিলাম, তার আগে কিন্তু 111 গভর্নমেন্টের সময় একটা ডিসিশন ছিল বিমান নতুন করে রিব্র্যান্ডিং হবে। না কথাটা শুনো, রিব্র্যান্ডিং। এবং সেখানে যে লোকগুলোকে বের করে দেওয়া হচ্ছে গোল্ডেন, তাদেরকে নেওয়া হবে না, নতুন লোক দিয়ে, নতুন আইডিয়া, নতুন সব কিছু, নতুনভাবে কোম্পানি করা হবে, নতুন লোগো, সব কিছু আমি স্টার্ট করেছিলাম। সেই কাছে এসে সব বাতিল করে দিল, আবার নতুন লোক নিল। সেই দিন আমি বলেছিলাম, মাহবুবে আলম ছিলেন এই কথাটা রেকর্ড করে রাখো, মাহবুবে আলম সাহেব ছিলেন আমাদের অ্যাটর্নি জেনারেল, উনি খুব ভালো, আমার সঙ্গে বেশ ভালো সম্পর্ক ছিল। উনি আমাকে বললো, কাদের সাহেব এরকম হচ্ছে ঘটনা, বিমানের এই লোকগুলিকে তো নেওয়ার জন্য প্রাইম মিনিস্টার বলছে, তা আমি কীভাবে নেবেন, এরা তো গোল্ডেন হ্যান্ডশেক দিয়ে চলে গেছে, এবং তারা কন্ট্রাক্টই ছিল যে তারা চলে যাবে, তার জন্য তারা সুযোগ সুবিধা পাবে। এবং ওয়ার্ল্ড ব্যাংক বলেছে যদি তোমরা এটা করো, আমাদের সঙ্গে এগ্রিমেন্ট ব্রেক, তোমাদেরকে ভবিষ্যতে আমরা ইট উইল বি ব্রিচ অফ ট্রাস্ট। আমি বললাম এটা কীভাবে করবেন? বলে যে না, এখন উনি তো বলছে যে এই কেস ওরা করলে তোমরা কেসে হেরে যাও। আমরা কেসে হেরে যাবো, আমরা নিজের দেশের স্বার্থ দেখবো না। আমি বলছি এটা যদি করেন, আমি একটা স্পষ্ট তোমাকে বলি, মাহবুব আলম সাহেব মারা গেছেন, আপনি ওই দিনকেই লিখে দেন, আমি লিখে দিলাম, বিমান কবরে চলে গেল, আর কিচ্ছু করতে পারবেন না, এই বিমানের দ্বারা কিচ্ছু হবে না। যখন আপনি গোল্ডেন হ্যান্ডশেক চলে গেছে, এদের অন্যভাবে সাহায্য করতে চান করেন, কিন্তু এখন আপনি আবার বিমানে এই লোকগুলোকে যে ঢুকান, এই বিমান উইল গো, কারণ এরা বাতিল দিয়েছে, পরে নিয়েছে, সবকে নিয়েছে। এবং সবাইকে নেওয়ার পরে ওই যা বিমানের যে কারণে এত রিব্র্যান্ডিং সব একবারে ভেস্তে গেছে, এমনকি আমাদের লোগোটাকে চেঞ্জ করেছে, সব ভেস্তে গেল, সব ওল্ড অ্যান্ড ওল্ড করাপশন এগেইন কেম ব্যাক।